মাত্রই শ্বশুরবাড়িতে এসেছি। হঠাৎ করে মেসেঞ্জারে মেসেজ। দেখতে পাচ্ছি না নতুন বউ, চারিদিকে মেহমান। নতুন বউ মোবাইল হাতে, ব্যাপারটা ভালো দেখায় না। তার উপর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার হাজবেন্ড, উনি আমার পাশে নেই। একটু সুযোগ পেয়েছি, দেখে নিলাম মেসেজটা। তোমাকে খুব সুন্দর লাগছে, গাঢ় মেরুন রঙের শাড়িতে তো তোমাকে দারুণ লাগে। আমি তো অবাক, ইনি কিভাবে আমাকে দেখতে পেল। চারিদিকে দেখতে লাগলাম, না, তেমন কাউকেই দেখতে পেলাম না। আমি মেসেজটা দেখে মোবাইল বন্ধ করে দিলাম। কোনো রিপ্লাই দিইনি, জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করিনি, কখনো দিইনি। বিয়েবাড়ির কোলাহল ভালো লাগছে না, অনেক ক্লান্ত। কখন একটু বিশ্রাম নিব সেই চিন্তায় বিভোর। হঠাৎ আবার মেসেজ। চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন? কি আশ্চর্য, ইনি কি আমার বরের পরিচিত কেউ? আমি আটকে উঠলাম। যদি বরের পরিচিত হয়, অনেক বড় ঝামেলায় পড়ে যাব। যখন যে পরিস্থিতি আসবে দেখা যাবে। শুধু শুধু ফালতু চিন্তা করে মেজাজ খারাপ করার কোনো মানেই হয় না। ফাইনালি সেই ঘন্টা আসলো। সবাই আমাদের একা করে দিয়ে চলে গেল। ওহো হ্যাঁ, বলা হয়নি, আমার বরের নাম ইয়াসির। সে বলল, তুমি তো আধুনিক মানসিকতার মেয়ে, আমাকে বিয়ে করতে রাজি হলে কিভাবে? যদিও হিজাব পরো, কিন্তু তা প্রপার পর্দা হয় না, তাই নাকি? তো শুনি, কিভাবে প্রপার পর্দা করে? আপনি বা আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? আপনি চাইলেই বিয়ে না করতে পারতেন। আপনি দাড়িওয়ালা হুজুর হয়ে একজন আধুনিক মানসিকতার স্মার্ট মেয়েকে বিয়ে করতে রাজি হলেন কেন? সেটা তো তুমি জানোই। না, আমি জানি না, আমাকে জানানো হয়নি। তাহলে তোমার আব্বু থেকেই জেনে নিও। জানার দরকার নেই, জানতে চায় না। আরেকটি কথা, কখনো আমার কাছেও আসার চেষ্টা করবেন না। আমাকে ছুঁয়ে দেখারও চেষ্টা করলে অনেক বড় অসুবিধা হয়ে যাবে। যাক বাবা, আমি আমার বিয়ে করা বউকে ছুঁতেও পারবো না, এ কেমন শাস্তি! হ্যাঁ, ছুঁতে পারবেন না। আপনি ফ্লোরে ঘুমাবেন আর আমি খাটে। খবরদার, খাটে একদম আসবেন না। সকালে হালকা ঠান্ডা পড়ে তো, হেমন্তের লাস্টে ভালোই শীত পড়ে। কতদিন এভাবে ফ্লোরে ঘুমাতে হবে? কয়দিন পরে ঠান্ডায় জমে যাব। এতক্ষণে তো কথা বলতেছি, কিন্তু একবারও ইয়াসের দিকে তাকায়নি। এমনকি লোকটা কেমন সেটাও জানি না। মনে হলো একটু দেখি সে দেখতে কেমন। পরিপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম। মন্দ নয়, চাপদাড়ি, জোড়া ভ্রু, চওড়া বুক, উজ্জ্বল শ্যামলা বর্ণ, হাসিটাও চমৎকার। কিন্তু দাড়িটা না হলে খুবই ভালো হতো। আবার প্যান্টটাও পরেছে কেমন ক্ষেতমার্কা টাকনুর ওপর। সে আমার দিকে তাকানোর সাথে সাথেই চোখ নামিয়ে নিলাম। আমাকে তার দিকে তাকাতে দেখে বলল, ক্ষুধা পেয়েছে? সারাদিন মনে হয় রাগে কিছু খাওনি, কিছু খাবে? একটু পরে অবশ্য রাতের খাবার খেতে নিচে নামতে হবে। না, আমি কিচ্ছু খাবো না, আমার ক্ষুধা নেই। আচ্ছা, তাহলে আমি এশার নামাজটা পড়িনি। তুমিও কাপড় চেঞ্জ করে অজু করে আসো। আমি কাপড় চেঞ্জ করেছি, কিন্তু অজু করিনি। মুখ হাত ধুয়ে ফেলেছি। তারপর বিছানায় আছোয়া হয়ে প্রিয় লেখকের গল্প পড়তে লাগলাম। মোবাইলটা এমন হয়ে গেছে যেন মোবাইল ছাড়া চলেই না। রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার প্রিয় লেখকের আইডি থেকে ঘুরে আসি। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিই। যদিও বা তিনি ধর্মীয় গল্প লেখেন, আমি আধুনিক হলেও ওনার গল্পগুলো আমাকে বেশ টানে, বেশ ভালো লাগে। ওনার অসাধারণ আল্লাহ প্রদত্ত লেখনী। গল্প পড়া শেষ না হতেই ইয়াসির মানে আমার স্বামী বলল, চলো ভাত খেয়ে আসি। মাঝরাতে ক্ষুধা লাগবে কিন্তু। না, আমি খাবো না, নিচেও যাব না। লুকিয়ে নিয়ে আসবো? না, নিয়ে আসতে হবে না, আমার হাত পা সবই আছে। ঠিক আছে, তাহলে আমি খেতে যাচ্ছি। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে গল্প পড়ায় মনোযোগ দিলাম। তিনি এসে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়লেন। কেউ একবার ভাত খেতে ডাকতেও আসেনি। জানি না সে নিচে গিয়ে সবাইকে কি বলেছে। আমিও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। এত তাড়াতাড়ি কি ঘুম আসে? এবাড়ির মানুষগুলো কেমন জানি, 11টা বাজার আগেই পুরো বাড়ি মৃত্যুপরীতে পরিণত। অবশ্য শহরের বাহিরের দিকে বাড়িটা, কিছুটা গ্রাম গ্রাম ভাবও আছে। শুনেছি আমার বরের বাবা মা গ্রামেই থাকে, গ্রামে বিশাল সম্পদের দেখাশোনা করে। এখানে শুধু ইনি থাকেন একজন কাজের মানুষ সহ। আমার মাথায় আসে না পুরুষ মানুষ কি কাজ করবে। অবশ্যই ইনার বাবা মা মাঝে মাঝে এসে কিছুদিন থেকে যান। সারাদিন কি কি হয়েছে আমার সাথে ভাবতে ভাবতে হঠাৎ ক্ষুধা লেগে উঠল। কিন্তু কি করব? নতুন বাড়ি, নতুন বউ, কোথায় কি আছে জানি না। কি খাবো? এত রাতে নিচে কিভাবে যাই? নিচে গেলে কে কি বলবে? যদি কেউ দেখে ফেলে? একবার কি ইয়াসিরকে ডাকবো?
না না, ডাকবো না। উনি তো খেতেই বলেছিলেন। আমি খানি, আবার ওনাকে কিভাবে ডাকবো? আমারও না এত ক্ষুধা লাগে। আস্তে আস্তে ওনার পাশে গেলাম। এই যে শুনছেন, শুনুন, শুনুন না। উফ, বিরক্তিকর। এতবার ডাকার পরও কেউ এভাবে এত ঘুমায়? অনেক ডাকাডাকির পর অবশেষে উনি চোখ তুলে তাকালেন। কি হয়েছে? না মানে ঘুম আসছে না, ভালো লাগছে না। বই হবে? কি ধরনের বই? থ্রিলার টাইপের? উনি অন্য রুম থেকে সাইমোম এক নামে একটা বই এনে দিলেন। বইটা দিয়েই উনি আবার ঘুমোতে চলে যাচ্ছেন। ক্ষুধার কথা বলতে গিয়েও বলতে পারলাম না। উনি আবার নাক ডাকা শুরু করলেন। মোটা মানুষেরাই নাক ডাকে, ইনার ওয়েট তেমন নয়, তাও নাক ডাকে। আমি আবার ডাকতে গেলাম, শুনছেন? এই যে শুনুন। উফ, ওঠে না। একটু আধো আধো চোখ খুলে বলল, আবার কি হলো? শার্ক হোমস আছে? হুঁ, শার্ক হোমস এনে দিল। আমি ওনার দিকে তাকিয়ে আছি। কিছু বলবে? না মানে ক্ষুধা লেগেছে। যাক বাবা, কিভাবে যেন বুঝে গেল। নিচের দিকে তাকিয়ে বললাম, আসো, নিচে যাই। নিচে গিয়ে আমি ডাইনিংয়ে বসে আছি। উনি ফ্রিজ থেকে খাবার নিয়ে ওভেনে গরম করে নিয়ে আসলেন, আর আমি গপাগপ খেয়ে যাচ্ছি। লক্ষ্য করলাম উনি তৃপ্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, ইনি ধার্মিক হলেও ভালো মানুষ, কেয়ারিং। কিন্তু শুনেছি দাড়িওয়ালা হুজুরেরও ভালো হয় না। হয়তো ভালো মানুষের অভিনয় করছে আমাকে পাওয়ার জন্য। যাই হোক, এভাবে তাকিয়ে থাকলে কিভাবে খাবো? বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি খাবেন? তুমি তো জিজ্ঞাসাই করনি আমি খেয়েছি কিনা। জিজ্ঞাসা করার কি আছে? আপনি তো খাওয়ার জন্যই নিচে এসেছিলেন। তিনি কিছু না বলেই মুখটা মলিন করে চুপ করে থাকলেন। কেন জানি না, খুব মায়া হলো। বললাম, খাননি? এবারও কিছু বললেন না। আসুন, আপনিও খেয়ে নিন। এবার উনি সহসে প্লেটে খাবার নিলেন। বুঝতে পারলাম সত্যি উনি খাননি। খাননি কেন? আমার মিষ্টি বউটাকে রেখে কিভাবে খাই? খবরদার, আমাকে বউ বলবেন না। তো বউকে বউ না বলে কি বলবো? আমি এর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ওপরে চলে আসলাম। বিয়ের রাতে আবার মেসেজ। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ হবে। সারাদিন মোবাইলে কি করো? আজীব, আমি তো প্রতিদিনই রাত জাগি। এই ব্যাটা বোধহয় দেখেই না। ইচ্ছে হচ্ছিল কঠোর করে রিপ্লে দিতে, কিন্তু বরাবরের মতোই রিপ্লে না দিয়ে নিউজ ফিডে চোখ বোলাচ্ছি। আমার বিবাহিত জীবনে আগুন লাগাতে চাই। বিবাহিত জীবন? আরে কিসের বিবাহিত জীবন? যে বিয়ে আমার ইচ্ছাতে হয়নি, সেখানে আবার কিসের বিবাহিত জীবন? সে যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে আমি তো এখন কারো ঘরের বউ। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। নিজের মনেই কি সব বিড়বিড় করে যাচ্ছি। কিছুক্ষণ পর সে নিচে থেকে আসলো, বলল, তুমি এখনো মোবাইল হাতে বসে আছো? ঘুমিয়ে পড়নি কেন? আমি ঘুমালেই আপনার কি, না ঘুমালেই বা কি? আজানের আর বেশি বাকি নেই। মা বাবা ফজরের আজানের সাথে ঘুম থেকে উঠে যায়। তো ওনারা উঠলে আমি কি করব? অন্তত মা বাবা যতদিন আছে প্লিজ ভোরে ওঠার চেষ্টা করো, ওনারা খুশি হবেন, বলে পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু আমার তো এত ভোরে ওঠার অভ্যেস নেই। বরং সারা রাত জেগে ভোররাতেই আমি ঘুমাই। কিন্তু আমার বরের আকতি ভরা কথাটা কেন জানি মানতে ইচ্ছে হলো। ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ভোর রাতের দিকে ওয়াশরুম থেকে আসার সময় লক্ষ্য করলাম ইয়াসির হাত পা সব এক জায়গায় করে জড়সড় হয়ে শুয়ে আছে। বুঝতে পারলাম ঠান্ডা লাগছে। তার চেহারায় খুব মায়া। বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। মায়া হলো তাকে দেখে। বিছানায় চাদর ছিল, একটা চাদর নিয়ে তার গায়ের ওপর জড়িয়ে দিলাম। আমি আবার এসে শুয়ে পড়েছি। ইয়াসিরকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুম চলে আসলো বুঝতেই পারিনি। জানালা দিয়ে আলো এসে ডাইরেক্ট আমার চোখে এসে পড়ল। হঠাৎই ঘুম ভেঙেই খুব বিরক্ত লাগলো। উফ, এবারের লোকগুলো জানালার পর্দাও টেনে দেয় না, কেমন জানি অদ্ভুত। ওর বিছানার দিকে তাকাতেই লক্ষ্য করলাম সে নেই। এত ভোরে এখনও সূর্য ওঠেনি, সে কোথায় গেল? তাকে না দেখিয়ে শোয়া থেকে উঠে গিয়ে দরজার দিকে এগোতেই উনি রুমে ঢুকলেন। মাথায় সাদা টুপি, শুভ্র পাঞ্জাবি। আহ, এত মায়া লাগছিল, এত নিষ্পাপ চেহারা। বুঝতে পারছি মসজিদে গেছে। তাও জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছেন? কেন মসজিদে? আমাকে মিস করছিলে বুঝি? আসলে আমি এমনই, যে একবার আমার সাথে কথা বলবে সে আমাকে মিস করবেই। তুমি তো পুরো একটি রাত আমার সাথে একই রুমে ছিলে। নিজেকে কি মনে করে আল্লাহ জানে। নিজেকে নায়ক ভাবে,
আরে এই চেহারার দাড়ি নিয়ে নায়ক। হেসে দিলাম, বললাম, উফ, বাজে কথা বলবেন না। আপনাকে কেন মিস করব? বুঝতে পারছিলাম না কি করব। মিথ্যা কথা, তুমি আমাকেই খুঁজছিলে। এখনো ফ্রেশ হওনি? সুতরাং অষ্টমী গিয়ে ফ্রেশ হবে আর কি। না না, ফ্রেশ হয়ে কি করব? ফ্রেশ হয়ে আমাকে নাস্তা খাইয়ে দিবে। কি কি বললেন এসব? আচ্ছা, আগে ফ্রেশ হইতে নাও। ওয়াশরুম থেকে বের হয়ে লক্ষ্য করলাম উনি নেই। আমি কি করব ভেবে ভেবে রুমের দিকে যাচ্ছিলাম। আজ খুব কড়া লাল রঙের একটা শাড়ি পরেছি। নিচে গিয়ে দেখলাম সে সোফায় বসে আছে, শাশুড়িমা কিচেনে। আমি তার সামনে গিয়ে বললাম, কিচেনে যাই। সে ফিক করে হেসে দিয়ে বলল, সেটাও আমার কাছে জিজ্ঞাসা করতে হবে? দেখেছ, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আসলে তুমি আমার সাথে কথা বলতে এসেছো না? না। আমি কোনো উত্তর না দিয়ে কিচেনে চলে গেলাম। শাশুড়িমা সাথে সাথে চিল্লাই উঠল, ও মা, নতুন বউ এখনো একদিনও হয়নি, রাইনতে চলে আইসো? ও বউ, যাও যাও, আমার পোলার লগে বসো। উফ, বিরক্তকর। আবার ওনার পাশে গিয়ে বসতে হবে, আর উনি নিজেকে হিরো মনে করা শুরু করে দিবেন। তাও গিয়ে ওনার অপোজিট চেয়ারে বসলাম। ওনার দিকে না তাকিয়ে আবার মোবাইল হাতে নিলাম। আবার মেসেজ। কি খবর? কি করতেছ? আজের একটা বিহিত করেই ছাড়ব। এই পোলা আমারে জ্বালাইয়া ছাড়ল। কিন্তু এটা পোলা কি মাইয়া, কে জানে। নীলক্ষেত আইডির নাম। এর আগে যেটা ব্লক করেছি সেটা ছিল গোধূলি লগন। এর আগেরটা ছিল শ্যামল ছায়া। ছেলে হবে। কোনো মেয়ে কেন কোনো মেয়েকে এভাবে জ্বালাতন করবে? আবার ব্লক দেব, দেখি কয়টা আইডি খুলতে পারে। যতটা থেকে মেসেজ দিবে সবগুলোকে ব্লক দেব। ব্লক করার আগে আইডি থেকে ঘুরে আসলাম। কিছুক্ষণ আগে পোস্ট করেছি। একটি স্টেটাসে চোখ আটকে গেল। লাল রং আমার খুব প্রিয় ছিল। আমি ছেলে হয়ে লাল পাঞ্জাবি পরতাম। সবসময় ভাবতাম আমার স্ত্রীকেও সবসময় লাল রঙের জামাই পরাবো, সেটা শাড়ি হোক বা থ্রি পিস। কিন্তু যখন থেকে জেনেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রং অপছন্দ করতেন, তখন থেকে লাল জামা পরা ছেড়ে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ রং পছন্দ। তখন থেকে সবুজ রং হয়ে উঠল আমার প্রিয়। কি অদ্ভুত, মনে হচ্ছে কথাগুলো আমাকেই বলা হচ্ছে। আমিও কড়া লাল শাড়ি পরে আছি। খুব আনইজি লাগছিল, যদিও এত বেশি ধর্ম মানি না। ডেইলি ৩-৪ ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়া হয় না। কিন্তু তাই বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না তা নয়। নবীজির প্রতি একটা টান ফিল করি, হয়তো মুসলমান হিসেবেই এই আবেগ। আইডিটাকে ব্লক করতে গিয়ে ব্লক করলাম না, কিন্তু খুব অস্বস্তি লাগছে। এই শাড়িটা না খোলা পর্যন্ত আমি শান্তি পাবো না। সোফা থেকে উঠে রুমে চলে আসলাম। শাড়িটা চেঞ্জ করে নিচে নামতেছি। আবার টুং করে মেসেজ, তুমি তো বেশ ভালো মেয়ে, আমার কল্পনায় ছিল না তুমি এত ভালো। কেন আমাকে ভালো বলল? আমি কি এমন ভালো কাজ করলাম? হঠাৎ আমার সন্দেহ হলো, এই নীলক্ষেতের মালিক ইয়াসির নয় তো? ওনার দিকে ভালো করে তাকালাম। না, ওনার হাতে মোবাইল নেই। উনি মন দিয়ে হাতে কি যেন একটা বই পড়তেছেন। এখান থেকে বুঝতে পারছি না কি বই। কাছে গিয়ে দেখলাম ফেলুদা। ও মা, আমি অবাক। উনিও রহস্য গল্প ভালোবাসেন? এসব তো আমার পছন্দের বই। ধ্যাত, এখনো পর্যন্ত ওনার বুক সেলফটাই দেখলাম না। কে কি বই আছে? তবে বেশ ভালোই লাগছে। আমিও বই পোকা, উনিও। টাইম পাস করার প্রচুর উপাদান মজুত আছে, কিন্তু যতই বইয়ে মনোযোগী হোক, আমার ওনার প্রতি সন্দেহটা গেল না। কিন্তু আমি জানতে চাই মেসেজ দানকারী উনি কিনা। উনি হওয়ার যথেষ্ট সম্ভাবনা। যেদিন ওনার সাথে আকদ হলো সেদিন থেকে এইসব মেসেজিং শুরু হয়েছিল। আমি সোজা ওনার পাশে গিয়ে ওনার হাতটা ধরে ওপরের দিকে মানে রুমের দিকে রওনা দিলাম। আরে কি হলো? হাত ধরে টানতে হচ্ছে কেন? আমাকে বললেই তো আমি যাচ্ছি। বুঝতে পারছি। আমার হাত ধরতে ইচ্ছে হচ্ছে। রুমে গিয়ে কি করবে বলো না? চুপচাপ রুমে চলুন, কোনো কথা বলবেন না। কথা বললে বুঝি কেউ শুনে ফেলবে? ঠিক আছে ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করবেন। অগ্নির দৃষ্টি দিয়ে একবার তার দিকে তাকিয়ে হাঁটা দিলাম। বেডরুমে এসে বললাম, আপনার মোবাইল কোথায়? মানে? আমার মোবাইল দিয়ে কী করবে? কথা ঘোরাবেন না। মোবাইল কোথায় বলুন? ওই যে দেখুন, নিচে নামার সময় চার্জে দিয়ে গিয়েছি। চার্জে? তার মানে মোবাইল হাতে ছিল না? তাহলে এখন ইয়াসিরকে কি বলবো? কেন মোবাইল খুঁজছিলাম জিজ্ঞাসা করলে কি বলবো? তাকে সন্দেহ হলো।
মোবাইল তার হাতেই ছিল না। এসব ভাবতে ভাবতেই সে বলল, বুঝতে পেরেছি। আমাকে পছন্দ হওয়ার সাথে সাথে আমার সব জিনিসকে ভালোবেসে ফেলেছ, না? এই জন্যই তো আমার মোবাইল চাচ্ছ। হি হি হি। বিরক্তিকর হাসি। আমি টেনশনে মরে যাচ্ছি আর ইনি হেসেই যাচ্ছেন। আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে, তাই আপনার মোবাইল খুঁজছিলাম। জানি জানি আমার হাত ধরে আমার সাথে একা রুমে আসতে ইচ্ছে হচ্ছে না, তাই তো আমাকে এভাবে নিয়ে এসেছো। সেটা আমাকে বললেই হলো, আমি কোলে করে নিয়ে আসতাম। খবরদার, একদম ফাজলামি করবেন না। ওনার সাথে এসব নিয়ে কথা বলতে বলতে শাশুড়ি মা নাস্তা করার জন্য ডাকতে পাঠালেন। আপনার সাথে পরে কথা হবে, এখন নিচে চলুন। নাস্তা করার আগে খালি পেটে কুসুম গরম পানি, আমার লেবু পানি, জিরা পানি খাওয়ার অভ্যাস। লেবু পানি কিচেন থেকে নিয়ে এসে খাওয়ার আগেই হাত থেকে গ্লাসটা পড়ে যায়। আমি লক্ষ্য করিনি, বুয়া যখন পানি আনছিল পানি থেকে ধোয়া উঠছিল, পানি গরম ছিল। এই আকস্মিকতায় খুব লজ্জা পেয়ে যায়। তাড়াহুড়ো করে ভাঙা গ্লাস নিতে গিয়ে হাত কেটে যায়। শাশুড়ি মা এসব দেখে চিল্লায় ওঠে, ও বউ, এ কি হলো? হাত কাটিয়া রক্ত ঝরতেছে। ও ইয়াসির, এদিকে আয় তাড়াতাড়ি। বইয়ের হাত দেখ। মায়ের চিৎকারে সে দৌড়ে চলে আসে। বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ে, কি করবে, কিভাবে করবে। ইয়াসির ফার্স্ট এইড বক্স এনে নিজেই ড্রেসিং করে দিল। ও মা, আমি অবাক, এই ক্ষেতমার্কা হুজুরেরও এত সুন্দর করে ড্রেসিং করতে পারে। ড্রেসিং করতে করতেই বকে যাচ্ছে, গ্লাস পড়ল কিভাবে? তো পড়ছে, তাড়াহুড়ো করে গ্লাস নেওয়ার কি দরকার? বাড়িতে কি লোক নেই সব করার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার হাত থেকে ড্রেসিং করানোর জন্য তো এসব করছো। ইচ্ছে করে হাত কেটেছ না? আমি রাগে গজগজ করতে করতে ওর দিকে তাকালাম। সে আমার দিকে এক পলক তাকিয়ে চুপ হয়ে গেল। ইতিমধ্যে মা টেবিলে খাবার নিয়ে আসলেন। বললেন, আহা, বইয়ের ডান হাত কাটটা গেছে, এখন খানা কিভাবে খাইব? কাল রাতেও বাপের বাড়ির লাইগা কাইন্দা কাইন্দা খাবার খায় নাই। ও ইয়াসির, বাপজান, তুই না হয় বউরে খাওয়াই দে। যা, বউরে নিয়ে রুমে চলে যা, আমি রহিমারে দিয়া খাওন পাঠাইতেছি। বুঝতে পারলাম এই গ্রামের মানুষগুলো খুব সহজ সরল আন্তরিক। ছেলের বইয়ের ওপর শাশুড়িগিরি জিনিসটা নেই, বরং মায়ের মমতাই বেশি। বেশ ভালোই লাগলো। ইয়াসির আমাকে নাস্তা খাইয়ে দিচ্ছে, আর এটা সেটা বলে আমাকে রাগাচ্ছে। আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে বললেই তো হতো। মাকে এত টেনশন দেওয়ার কি দরকার? মা এখন টেনশন করছে, নতুন বউ, বউয়ের বাপের বাড়ি থেকে মেহমান আসলে কি বলবে? মনে করবে বউকে দিয়ে কাজ করিয়েছি। না, আমার আপনার হাতে খাবার খেতে ইচ্ছে হচ্ছে না। ঠিক আছে, আমি নিজেই খাবো, বাম হাতে খাবো, তাও কারো হাতে খাবো না। বকবক করেই যাচ্ছি, করেই যাচ্ছি। সে কিছুক্ষণ আমার দিকে অপলক চোখে তাকিয়ে থাকল। সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি বকর বকর করেই যাচ্ছি। সে হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে বলল, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি যা বলি তাই করবে। আমিই খাইয়ে দেব। আমি জানি তো আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে, তাই তো হাত কেটে ফেলেছ। আমি খাইয়ে দেব বলে আবার সেই অসহ্য হাসি। যদিও ওর হাসিটা খুব মিষ্টি, হাসির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু আমাকে খেপানোর জন্য হাসিটা আমার অসহ্য লাগে। আহ, সে খাইয়ে দিচ্ছে, আমি অপলক চোখে তার দিকে তাকিয়ে খাচ্ছি। ইস, সে যদি হুজুর না হতো, কি রোমান্টিক মুহূর্ত। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসবে, আমিও। ধ্যাত, কিন্তু উনি তো হুজুর মানুষ, ইনি এত রোমান্স কিভাবে জানবেন? আর ইনার দিকে কে তাকাচ্ছে? আমার বয়েই গেল। কথাটা ভাবা শেষ হয়নি, ইয়াসিরের দিকে তাকাতেই লক্ষ্য করলাম উনি অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, এভাবে কি দেখছেন? তুমি যা দেখছিলে। মানে, আমি কি দেখছিলাম? তুমি এভাবে তো আমার দিকে তাকিয়েছিলে আর ভাবছিলে আমার বরটা খুব আনরোমান্টিক। আমি অন্যমনস্কভাবে ওনার দিকে তাকিয়েছিলাম, কিভাবে নিজেই বুঝতে পারিনি। কিন্তু উনি কিভাবে বুঝলেন আমি এমন কিছু ভাবছিলাম? না না, আমি এমনটা ভুলেও ভাবিনি। আর ভাবলেও কি, হুজুর তো এমনিতেই এমন হয়। হুজুরদের মধ্যে রোমান্স নেই বললেই চলে। কি রোমান্স কাকে বলে দেখাবো? হো, বুঝতে পেরেছি। আমার সাথে রোমান্স করতে মন চাচ্ছে না। মনে মনে ভাবলাম, কি এমন রোমান্স? এখনও জানতে পারলাম না উনি কি করেন। অবশ্য কি আর করবেন, কোনো মসজিদে ইমামতি বা কোনো মাদ্রাসার শিক্ষক হবেন। বাবার টাকা আছে, এতেই চলে যায়।
নয়তো ইমামতি করে আর কয় পয়সা বা ইনকাম করবে। আমি এসব ভাবতেছি আর উনি সাইমুমের একটা পর্ব নিয়ে আসলেন, ধ্বংস টাওয়ার। এটা পড়ো, ভালো লাগবে। আবার টুং করে মেসেজ, এই তুমি কি খুব রাগী? রাগ করলে তোমাকে নিশ্চয়ই খুব মিষ্টি দেখায়। মিষ্টি মেয়েরা রাগ করলেও আরও মিষ্টি হয়ে যায়। তুমি নিশ্চয়ই জ্যোৎস্নার চেয়ে বেশি মিষ্টি। সামনে ইয়াসির আছে। মোবাইলটা বালিশের পাশে রেখে বইটা হাতে নিলাম। সে বলল, আচ্ছা, মোবাইল সারাদিন কি করো? মোবাইলে কি স্পেশাল কেউ আছে? থাকলে আপনার কি? সে চুপ হয়ে থাকলো, কিছু বলল না। চেয়ারে গিয়ে বসে বসে কি যেন ভাবতেছে। আমি বইটা নিয়ে পড়তে লাগলাম। আবার মোবাইলও হাতে নিল। বললাম, কিছু বললেন না তো? যদি কেউ থাকে আপনার কি? আমার সাথে কথা না বলে পারছো না, তাই তো? এটা সেটা বলে কথা বলতেছ। বাজে কথা বলবেন না। আমার বইয়ে গেছে। এই যে মুখে তালা লাগালাম। আর কিছু বলবো না। হুঁ। ও, বুঝেছি তো। আমি সেদে সেদে কথা বলানোর জন্য চুপ করে আছো। বুঝি বুঝি। আর কিছুই বলতে হবে না। তোমার এই স্বভাবের সাথে আমার পরিচয় আছে, মনে আছে তো? আকদের পরের দিন যখন আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, কি করেছিলে? আমি তাও কিছু বললাম না। কিন্তু পরে মনে পড়ে গেল, সেদিন শাশুড়িমা সহ উনি আমাদের বাসায় গিয়েছিল। উনি রুমে বসেছিলেন, আর শাশুড়িমা, আমি আর মা অন্য রুমে বসে গল্প করছিলাম। শাশুড়িমা হঠাৎ করে আমাকে নিয়ে ওনার ছেলে যে রুমে ছিল সেখানে গিয়ে বসলেন। কিছুক্ষণ কথা বলার পর শাশুড়ি চলে যাচ্ছিলেন। আমিও ওনার সাথে চলে আসছিলাম, কিন্তু শাশুড়িমা আমাকে বসিয়ে দিয়ে চলে আসলেন। আমি তো দাড়িওয়ালা ছেলের সাথে বিয়েতে রাজি ছিলাম না, তাই ওনার দিকে একবারও না তাকিয়ে মুখ ভার করে বসে আছি। আর আমাকে দেখে সামনে মুচকি হেসে যাচ্ছিলেন। বললেন, সুমো, তুমি অনেক সুন্দর। আমাকে সুমো ডাকবেন না, সুমো শুধু আমার বাবা মাই ডাকবে। সে আবার হেসে দিয়ে বলল, তাহলে তো তুমিও বলতে পারবো না, কারণ তোমার পরিবার তোমাকে তুমি ডাকে। না, ডাকবেন না। আমার হাতটা ধরে বলল, এই যে হাত ধরলাম, অনুমতি ছাড়া মিষ্টিও খাওয়াবো। আমার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। বললাম, হুঁ, খাওয়াবেন, তবে আগে আমি খাওয়াবো। আমার বইয়ের তো দেখি আমাকে নিজ হাতে খাওয়াতে মন চাচ্ছে, সেটা আগে বলবে না? নাও নাও, খাওয়াও। বলে মুখটা হা করে আমার দিকে বাড়িয়ে দিল। এবার আমি কাঁটা চামচ দিয়ে মিষ্টি সহ একটা গুঁতো দিয়ে দিলাম। উফ, সে ব্যথায় কোঁকে উঠছিল। কি যে মজা লাগছিল। আমি তার অবস্থা দেখে হেসেই যাচ্ছি। সে আমার দিকে অপলক চোখে তাকিয়ে থাকলো। কি দেখেন? তোমার হাসিটা খুব সুন্দর। আপনাকে ব্যথা দিলাম, তাও হাসি সুন্দর লাগছে। ব্যথা ভুলে গিয়েছি মিষ্টি হাসির প্রেমে পড়ে। তখন মজা পেলেও এখন কষ্ট লাগতেছে। কেন যেভাবে ব্যথা দিয়েছিলাম। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে সে বলল, কি, ওই দিনের কথা মনে পড়ে মন খারাপ আমার জন্য? আমাকে ভালোবেসে ফেলেছ, তাই না? জানতাম তো আমাকে ভালো না বেশি পারবেই না। না, মোটেও না। মনে আছে চলে আসার সময় কি করেছিলে? মনে থাকবে না কেন? বলেই ঠিক করে হেসে দিলাম। মনে পড়ে গেল সেদিন চলে আসার সময়ের কথা। তোমার হাতটা ধরবো? আমাদের বাসা থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে যখন সে এভাবে বলল, আমি নতুন বউ হিসেবে আমাকে চুপ থাকতে হচ্ছে। তাকে কিছু নিষেধ করতে পারছি না কোনো মতেই। অন্য রুমে শাশুড়িমা আছেন, শুনতে পাবেন। রাগে গজগজ করতেছি। কোনো জবাব না দিয়ে চুপ হয়ে আছি। আবার ইয়াসিরি বলল, ও আচ্ছা, চুপ থাকা সম্মতির লক্ষণ। সম্মতি দিতে লজ্জা পাচ্ছ? বলে সে কোনো মতে হাতটা ধরল। সাথে সাথেই ছোট ভাইয়ের নাস্তা নিয়ে আসে। উপস, শালাবাবু, একটু পরে আসলে হতো না? আমার হাসি পাচ্ছিল, কিন্তু আবার চুপ হয়ে থাকলাম। হাত তো ধরতে পারিনি, ধরব, কিন্তু শুধু হাত আর কিছুই না। আমি চোখ তুলে তাকালাম। সে আবার হালকা করে আমার হাত নিজের হাতে নিল। তারপর ছোট ভাই চা নিয়ে আসলো। ইস, শালাবাবু, আমি কিছু খাবো না তো, তোমার কষ্ট হচ্ছে। আমাকে নিয়ে তো ব্যস্ত হইও না। আর কিছু এনো না প্লিজ। সে চা খেয়ে আবার অমনিতে ওর মাকে ডাকল। ইয়াসির বাবা, চল বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে মা। তার অবস্থা দেখে আমার অটোমেটিক মুচকি হাসি চলে আসলো। আমি চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিলাম। বললাম, হাঁপ ছেড়ে বাঁচলাম। সে মনটা খারাপ করে, ধ্যাত, আজ ভাগ্যটাই খারাপ। শুধু হাতটাই তোর ধরতে চেয়েছিলাম, এই এতটুকু চাও পূরণ হলো না। আমি ওই দিনের এত কিছু ভেবে মুচকি মুচকি হাসছিলাম। সে বলল, কি,
এখনো কি আমার কাছ থেকে দূরে থাকতে চাও? আমাকে অপছন্দের কারণ কি শুধুই দাড়ি, না আমার চলাফেরা হুজুরের মতো বলেই? জানো, তোমার সাথে আমার বিয়েটা আল্লাহর স্পেশাল রহমতের ফসল। বললাম, জানি না, তবে বিয়েটা খুব অদ্ভুতভাবে ঠিক হয়েছে, যেটা কেউ ভাবতেও পারবে না। হঠাৎ করেই ওকে অপছন্দ হওয়ার কথা ভুলে গেলাম। বললাম, আপনার কথা দাদা ভাই প্রায় প্রতিদিন বলতেন, মসজিদ থেকে এসে বলতেন। ইয়াসির নামে ছেলেটা এত অমায়িক, এত ভদ্র, দিনদার, প্রাণটাই ভরে যায়। আমি কখনোই কিছু বলতাম না। কোথাকার কোন ছেলে? দাদা ভাইয়ের সাথে মসজিদে দেখা হয়, আমার কি বলার আছে? আপনি কোনোদিন মসজিদে না আসলেই দাদা ভাই চিন্তা করত। মাকে বলতো, ও বউ, ছেলেটা তো এক ওয়াক্ত নামাজও মিস করে না, আজ কেন আসলো না? ছেলেটা সুস্থ আছে তো? দাদা ভাই খুব চিন্তিত হতো। সেবার আপনি যখন টানা 3 দিন মসজিদে আসেননি, উনি চিন্তায় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিলেন। পরে কিভাবে যেন জানতে পারেন আপনি দেশের বাইরে গিয়েছেন। ওর পরের বাড়ি তো আপনার নাম্বার নিয়ে এসেছিলেন। আমার কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলল, আর দাদা ভাই একদিন আমাকে বললেন, তুমি বিয়ে করছো না কেন? আমি মিষ্টি হেসে বললাম, সেটা আমার আব্বা আম্মাকে বলেন, আমার চাওয়াই কিচ্ছু হবে না। এমনিতেই বলেছি, কিন্তু দাদা ভাই যে আমার কাছে বাসার ঠিকানা নিয়ে সত্যি সত্যি আমাদের বাসায় চলে যাবে, ভাবতেও পারিনি। আমরা যেহেতু একই এলাকার, দাদা ভাই আমাদের সম্পর্কে সব জানেন। আসা যাওয়া ছিল না আর কি। তোমার দাদা ভাই নিজের নাতির জন্য যে আমাকে বিয়ের প্রস্তাব দিবে ভাবতেই পারিনি। আচ্ছা, তোমার দাদা ভাই হঠাৎ করে আমাকে কেন তোমার জন্য পছন্দ করলো? আমি একটু রাগী ভাব নিয়ে বললাম, সেটাই তো আমার কষ্টের কারণ। দাদা ভাই জানতেন আমার কেমন ছেলে পছন্দ। খুব স্মার্ট, সুদর্শন, কিন্তু নামাজি। নামাজি চেয়েছি তাই বলে দাড়িওয়ালা, আনস্মার্ট নয়। একদিন আগে দাদা ভাই মসজিদে সালাম ফিরিয়েছেন, অমনিতেই আপনার দিকে চোখ গেল। হঠাৎ মনে হলো, এই ছেলেটাই আমার সময়ের জন্য পারফেক্ট। এই ছেলেটাই আমার অভিমানী, জিদ্দি, নরম হৃদয়ের সুমাইয়াকে সঠিকভাবে সামলাতে পারবে। ব্যাস, ওই দিনই আপনাকে বিয়ের কথা বলেছিলেন। মনে মনে বললাম, কত যুদ্ধ করেছি বিয়েটা না করার জন্য, কিন্তু বাবা, তিনি তো দাদার উপর কথা বলবেন না। যখন একদমই রাজি হচ্ছিলাম না, শেষে দাদাই বললেন, তুই আমার কথাটা রাখ, অন্তত ঠকবি না, জীবনে সুখী হবি। একদিন নিজেই বলবি, দাদা ভাই, তোমার প্রতি কৃতজ্ঞ, এমন একটা ছেলেকে আমার জন্য চয়েস করেছ। আমি কথা দিয়েছি, এর চেয়ে বড় কথা, ছেলেটা সত্যি খুব ভালো। তোর জন্য এর চেয়ে যোগ্য ছেলে আর পাবো না। সেদিন দাদার সম্মানের কথা ভেবেছিলাম। দাদা কথা দিয়েছেন, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার ভাবনায় সেট টেনে ইয়াসির বলে উঠলেন, ঠিক ঠিক, দাদা ঠিকই চিনেছেন। আমি একমাত্র আমি এই ঝালমরিচটাকে সামলাতে পারবো, ভালোবাসতে পারবো এই জিদ্দিটাকে। কি, আমি ঝালমরিচ? আমি কখন তোমায় ঝালমরিচ বললাম? তোমার নাম একবারও ধরেছি বলো? বলো শব্দটা শোনার পর কেমন জানি মায়া হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তার দুষ্টুমিগুলো আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে আছি দেখে ইয়াসির মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। হঠাৎ আবার মোবাইলে মেসেজ, তুমি জানো তুমি কত ভালো? তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে, যে মনটা কাউকে ভালোবাসতে পারে, গভীর ভালোবাসায় কাছে টানতে পারে। তুমি যেমন মিষ্টি, তেমনই তোমার মনটাও। জানো তো, প্রতিদিনই আমি নতুন করে তোমার প্রেমে পড়ি, প্রতিদিন নতুন ভালোবাসি। কিভাবে বলবো বলো? প্রচণ্ড ভালোবাসি। আমায় একটু ভালোবাসবে? মেসেজটা পড়ে রিপ্লাই দিলাম, কে আপনি? আর একটু একটু করে এগিয়ে ইয়াসিরের বেলকনিতে গেলাম। হাত থেকে মোবাইলটা এক প্রকার ছিনিয়ে নিয়ে নিলাম। ফেসবুকে ঢুকতে দেখি তার আইডি ইয়াসির বিন আহমদ। আমি খুব বেশি অবাক হলাম। এই নীলক্ষেত ইয়াসির ছাড়া অন্য কেউ হতেই পারে না। তাহলে ইয়াসির হলো না কেন? বললাম, কি করছিলে? দেখতেই তো পাচ্ছ, মোবাইল নিয়েছো কেন? 100 বার নিব। আপনার সব কিছুতেই আমার অধিকার, কারণ আপনি আমার। বলো। আপনি আমার ভালোবাসা, কিছুই না। কেন জানি না দিন দিন ওনার কেয়ার, ওনার আমাকে নিয়ে মজা করা, আমাকে ভালোবাসা, সব কিছুই কেমন জানি ভালো লেগে যাচ্ছে। আমি কথা বলার সময় উনি কেমন জানি অপলক চোখে তাকিয়ে থাকেন, বেশ লাগে। সেদিন দেখলাম আমি আম্মার সাথে ডাইনিং রুমে কি যেন কাজ করছিলাম, পাশাপাশি গল্প করছিলাম, আর উনি জানালা দিয়ে এক মনে তাকিয়ে আছেন।
জানি না ঠিক কতক্ষণ এভাবে ছিলেন। আমিও না দেখার ভান ধরেছিলাম। খুব ভালো লাগছিল, কিন্তু কেন মাঝে মাঝে আমি বেশ অবাক হয়ে যাই। ওনার প্রতি ফিলিংস কেন? সেদিন মায়ের বাসায় গিয়েছিলাম। মায়ের বাসা থেকে আসার সময় পুরোটা সময় উনি আমার হাতটা ধরেছিলেন। আমি 1-2 বার ছাড়াতে চেষ্টা করেছি, কিন্তু উনি আরো শক্ত করে ধরে থাকলেন। বললেন, চুপচাপ বসে থাকো। না, বসে থাকবো না। আমার হাত ছাড়ুন। একদম ছাড়বো না। না ছাড়লে কি করবে? যেন আরো বেশি জড়িয়ে ধরি, তাই তো হাত ছাড়িয়ে নিতে চাচ্ছ? জানি তো। হালকা হালকা মেঘ ছিল। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। উফ, প্রচণ্ড ভালোবাসি বৃষ্টিতে ভিজতে। আমি গাড়ি থামাতে বলবো, এমনিতেই ইয়াসির নিজেই বললেন, সুমো, চলো বৃষ্টিতে ভিজি। আমি এতটাই অবাক হয়েছি, কিছুক্ষণ কথা বলতে পারিনি। ইনি বৃষ্টিতে ভিজতে চাচ্ছেন। আমি ঠিক মেনে নিতে পারছি না। যাক, এত চিন্তা করার দরকার নেই। আমি বৃষ্টিতে ভিজব বলে নেমে গেলাম। ভিজতে ভিজতে কখন ওনার হাত ধরে বৃষ্টিবিলাস করছিলাম বুঝতে পারিনি। উনি একবার হাতের দিকে, একবার আমার দিকে তাকিয়ে ঝুম বৃষ্টির আনন্দে মেতে ওঠেন। ওনাকে যে কি ভালো লাগছিল, এক অবাক নিষ্পাপ সৌন্দর্য ওনার চোখে মুখে। আমাকে অপার মুগ্ধতায় ওনার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছিল। কি দেখছো গো? হঠাৎ চমকে ওঠে। কই, কিছু না তো। জানি তো আমাকে দেখছিলে। না, একদম না। আচ্ছা, আপনার ফেসবুক আইডি কয়টা? কেন? যেটা বলছি সেটার উত্তর দেন। কেন না বললে উত্তর দিব না। বলো বলো। এখন এসব বাদ দাও। যা করছিলে তাই করো না প্লিজ। বাসায় গিয়ে সব কথা হবে। সেদিন দুজনে বৃষ্টিতে ভিজে সারা রাস্তা হাঁচি শুরু হয়ে গেল। একটু পরপরই হাঁচি। ক্লান্ত হয়ে কখন ওর কাঁধে মাথা রেখে দিলাম নিজেই বুঝতে পারিনি। ইয়াসির এক হাত দিয়ে আমার জড়িয়ে নিল। বাসায় আসার সাথে সাথে আম্মা বলে উঠলেন, আরে ভিজলি কেমনি তোরা? গাড়ি নিয়ে যাসনি কেন? এখন বইয়ে ঠান্ডা লাগবে তো। কি যে করিস, ফোন দিলি না কেন? গাড়ি পাঠাইয়া দিতাম। না না, গাড়ি নিয়ে গিয়েছিলাম তো। কিন্তু আচ্ছা, কিন্তু বাদ দে। দেখ, বইয়ের ঠান্ডা লাইগা গেছে। তুই বোরে মাথা মুছে দে, কাপড় বদলায় ফেল। আমি রহিমারে দিয়ে গরম পানি পাঠাইতেছি। গরম বাষ্পের ভাব নিলে হাঁচি চইলা যাইব। রুমে এসে ইয়াসি নিজের মাথা মোছার আগে তলে নিয়ে পরম স্নেহে আস্তে আস্তে আমার মাথা মুছে দিচ্ছে। আর আমি তার দিকে তাকিয়ে আছি। একটা মানুষ এতটা কেয়ারিং কিভাবে হয়? কেন জানি না, বাধা দিতে মন চাচ্ছে না। মন চাচ্ছে আমি আরো অনেকবার ভিজি, আরো। সে আমার চুল মুছে দিক, আর আমি তার নিষ্পাপ দাড়িওয়ালা সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। সেও আমায় দেখুক, শুধু আমায়। অবশ্য সে তো শুধু আমায় দেখে, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। কি অদ্ভুত লাগছিল। বাবার বাড়িতে নতুন জামাই গেছে, তাই সব কাজিন সিস্টাররা সব নতুন দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করতে চলে আসলো। আর এই ইয়াসির তাদের দিকে একবারও ফিরে তাকালো না। নিচের দিকে তাকিয়েই তারা তা জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা রাগ করে চলে গেল। একসময় আমার কাজিন তাসনিকে খুব হিংসে করতাম। ক্লাসের কলেজের সব ছেলেরা ওর জন্য পাগল ছিল, কিন্তু কেউ আমার দিকে ফিরে তাকাতো না। এমনকি সবাই দুষ্টুমি করত, সুমোর বিয়ের সময় তাসনিকে লুকিয়ে রাখিও। বরপক্ষ সুমোকে পছন্দ না করে আবার তাসনিকে পছন্দ করে চলে যাবে। মাঝে মাঝে আমার নিজেরও ভয় হতো, যদি আমার হাজবেন্ড তাসনি রূপে প্রেমে পড়ে যায়। কিন্তু এই ধার্মিক ইয়াসির তো তাদের দিকে একবারও ফিরে তাকালো না। বেশ লাগছিল। আমার ইয়াসিরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। নিজে নিজে লজ্জা পেয়ে গেলাম। ইনি আবার আমার হলো কখন? আমার ইয়াসির কথাটার মধ্যে খুব অধিকার, খুব ভালো লাগা, খুব বেশি মোহ, যা আমাকে লজ্জায় আচ্ছন্ন করে রাখছিল। অবশ্য দাদাভাই বলেছিলেন, সত্যিকারের দিনদার ছেলেরা যথেষ্ট রোমান্টিক হয়, কারণ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মতো নিজের বিবাহিত জীবনকে সাজায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্ত্রীদের কাহিনী পড়লে তো মনটা আনন্দেই ভরে ওঠে। তাদের জীবন কত রোমাঞ্চে ভরপুর ছিল। হয়তো তাই। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি ধীরে ধীরে আমি ওনার ভালো মানসিকতার গভীর প্রেমে দেওয়ানা হয়ে যাচ্ছি। সে বলল, কি ভাবছো? আমার কারণে তোমার এভাবে ঠান্ডা লাগলো। দুঃখিত। আসলে আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। তুমিও সাথে আছো, সোনাই সোহাগা। তোমার সাথে বৃষ্টিতে ভিজার লোভ সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে। সেন্টেন্স শেষ করতে দেইনি। হাত দিয়ে তার মুখ চেপে ধরেছি।
ক্ষমা চাইতে হবে না। আমিও বৃষ্টি ভালোবাসি। এই মুহূর্তগুলো আমার হৃদয়ের সিন্ধুকে চিরজীবন বন্দী থাকবে, যেন কখনো হারিয়ে না যায়। সে কেমন পরিতৃপ্তি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকল। তার চেহারায় অন্যরকম এক শান্তি, হয়তো জয় করার। আমি লজ্জা পেয়ে আবার খাটে বসে পড়লাম। জমা করে রাখতে হবে না। এরকম মুহূর্ত আমাদের জীবনে আরও অনেক আসবে ইনশাল্লাহ। বরং এর চেয়ে বেশি আনন্দের মুহূর্ত আসবে। রাখার জায়গা পাবে না কিন্তু। জায়গা করে নেব বলে দৌড়ে ব্যালকনিতে চলে গেলাম। এদিকে রহিমা বড় বাটিতে ভরে গরম পানি নিয়ে আসলো। ভাইজান, আম্মাইগুলো আপনারা দুজনে এই বাটিতে মাথা তৈলা দিয়ে গরম ভাপ নেন। ভাবিরেও আপনার লগে একসাথে ভাপ নিতে কইল। ভাবিরে গিয়ে বলো, ভাইজান ভাবি শুনবার পাইছে। আপনি ডাইকা নিয়ে আসেন, আমি যাই। আম্মাই একলাই কাজ করে। রহিমা যাবার পর সে বলল, সুমু শোনো। আমি না শোনার ভান করে চুপ করে থাকছি। এই সুমু, শোনো না। সে কিছুটা বিরক্ত হয়ে যখন এই সুমু বলে ডাকে, মনে হয় পৃথিবীর সব সুখ আমার পায়ে লুটুপুটি খাচ্ছে। এত কেন ডাকছেন? এদিকে এসো, গরম বাষ্পের ভাব দাও, হাঁচি চলে যাবে। কথাই বলতে পারছো না এই হাঁচির জন্য। দুজন একসাথে এক বাটিতে এবং একই তোয়ালের নিচেও। না, হবে না, আলাদা তোয়ালে নিয়ে করো, 100 বার হবে। বলে সে আমাকে সাথে নিয়ে তোয়ালের নিচে গরম ভাপ নিতে লেগে গেল। খুব বেশি ভালো লাগছিল। যদি যোগান্তর এভাবে কাটিয়ে দিতে পারতাম। বেশ লজ্জা পেয়ে গেলাম। সে ওষুধ নিয়ে এসে সালাম দিয়ে রুমে ঢুকল। তার মধ্যে একটা জিনিস অবাক লাগে। সে বাসায় ঢুকে একবার সালাম দেয়, আমার রুমে এসে একবার সালাম দেয়। বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখনও ছোট বড় সবাইকে সালাম দিচ্ছিল। অবশ্য আমার কিছুটা বিরক্ত লাগছিল। এমনকি আমার ছোট ভাই তালহার থেকে শুনলাম আজ পর্যন্ত তালহা নাকি ইয়াসিরকে আগে সালাম দিতে পারিনি। আজ মোট ভালো জিজ্ঞাসা করতে মন চাইল, আচ্ছা আপনি ছোট বড় সবাইকে সালাম দেন কেন? রুমে এসে আবার আমাকেও সালাম দেন কেন? জানো সুমু, তুমি যখন আমার প্রতি খুব বিরক্ত হতে, নিজেকে বোঝাতাম আমি ভালোবেসে তোমার মন জয় করব। তোমার ভালোবাসা পাওয়ার, সংসারে শান্তি আসার সর্বোত্তম পন্থা হলো সালাম। সালামের অর্থ জানো তো? এই যে শান্তি আসার জন্যই সালাম। আর প্রথমে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। আর আমি সালাম দেওয়ার পর তুমি যদি সালামের উত্তর না দাও তবে গুনাহগার হবে। মানে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যায়, যেমন আমাদের মধ্যে বেড়ে গেল। আর তাই এই সংসারে এত এত শান্তি। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল। মিষ্টি মায়াভরা হাসি দিয়ে বলল, আর তুমিও আমায় ভালোবেসে ফেলেছ? হ্যাঁ। আমি কিছুই না বলে আম্মার কাছে চলে গেলাম। আম্মাকে সালাম দিয়ে বললাম, আম্মা আজ আমি রান্না করি। আম্মা অবাক হয়ে বলল, না বউ, আর কয়দিন পরে আমি চলে যাব, তখন আমার পোলার খেয়াল রাখো। আমি যতদিন থাকব কিছু করতে হইব না। আমার বিশ্বাস তুমি ইয়াসিরের স্বচ্ছতার রঙে রাঙিয়ে যাবে। কি পারবে তো মা? বলে হাত ধরে ফেললেন। মা দোয়া করবেন। আমি জানতাম আল্লাহ আমার ইয়াসিরের জন্য যোগ্য জীবনসাথী দিবেন। এই যে সালামও শুরু করে দিয়েছ, কিন্তু তোমার জ্বর আইতাছে। ইয়াসিরও এতক্ষণে তোমার জ্বর বুঝতে পারিনি। যাও মা, তুমি ওপরে চলে যাও। বলে আম্মা নিজে আমাকে নিয়ে রুমে চলে আসলেন। বললেন, বাপজান, বইয়ের শরীরে জ্বর উঠছে, তুই বউরে নিচে পাঠাইলি কেন? কই দেখি বলে আমাকে বিছানায় শুয়ে দিল। আম্মা নিচে চলে গেলেন। সেদিন একটু একটু করে জ্বর বেড়ে যাচ্ছিল। আমার ক্লান্তি, শরীরের অবস্থা, কি পরিমাণ জ্বর তা আমাকে বুঝিয়ে দিচ্ছিল সেদিন রাতে। চলবে গল্প এক মুঠো ভালোবাসা, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।